Currently, I am pursuing PhD from Rabindra Bharati University. Okay, so I have given. আমি ইংলিশে বলছি আর বাংলাতে বলছি, হ্যাঁ। তো আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, যারা নিউ কমার, যারা নিউ স্টুডেন্ট যারা রয়েছে ওই জায়গায়, মাম্পি রয়েছে, আহ, শ্রাবণী রয়েছে, তারপর সুব্রত রয়েছে, রাকেশ রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বেঙ্গল আর ইংলিশ দুটো মিলিয়ে কথা বলবো, হ্যাঁ। তো আমি এই বিষয়টা লক্ষ্য করেছি, তোমাদের এটা যেহেতু ফ্রি ক্লাস, তো সেক্ষেত্রে একটা বিষয় তোমাদের কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, হ্যাঁ। একটা বিষয় তোমাদের খুবই মাথায় রাখতে হবে যে যারা নিউ কমার তাদের ক্ষেত্রে, যাদের সাবজেক্ট ইংলিশ নয়, কেননা আমাদের কিন্তু যেটা কোশ্চেন পেপার সেটা কিন্তু ইংলিশে হয়, আর বেঙ্গলিতে কিন্তু সেটা হয় না, তাই না? তো সেক্ষেত্রে ইংলিশটাও যাতে তোমাদের মধ্যে সেটা তৈরি হয় একটু কোশ্চেন গুলো শুধু বোঝার ক্ষেত্রে, সেটা কিন্তু আমি তোমাদের হেল্প করবো। আন্ডারস্টুড? তো আমি এখানে জানতে চাইবো এক দুজনের কাছে, পম্পা, পম্পা, তুমি তোমার সাবজেক্ট কি, আর তোমার কোন ইউনিভার্সিটি থেকে পাস পাস করেছো বা করছো এমএ? স্যার, আমার নাম পম্পা। আমি 2021-এ করেছি পঞ্চম বর্মা ইউনিভার্সিটি থেকে। পঞ্চরণ বর্মা ইউনিভার্সিটি। Okay, understood. Understood. So, all you are here newcomers. So, what you need to understand here is most, that is, you need to understand first that how you can cope up the questions, isn't it? So, we have to need that. You have to understand that thing. So, we have here logical reasoning class. সো তোমরা জানো যে এখানে লজিক্যাল রিজনিং এ কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, ঠিক আছে। সেখানে একটা কিছু বিষয় এখানে রয়েছে যেটা ইন্ডিয়ান পার্ট রয়েছে, আরেকটা যেটা পার্ট রয়েছে সেটা কিন্তু ওয়েস্টার্ন পার্ট রয়েছে। তার মানে ইন্ডিয়ান লজিক আর ওয়েস্টার্ন লজিক রয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা ওয়েস্টার্ন লজিক রয়েছে সেটা কিন্তু আমেরিকা বা আদার্স বেশিরভাগ অ্যারিস্টটল লজিক প্লাস গ্রিক লজিক, এগুলো কিন্তু লজিক রয়েছে। আর ইন্ডিয়ান লজিক রয়েছে, ইন্ডিয়ান লজিক গুলো বোঝার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না, কেননা এই যে এই পার্টটা তোমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে। তো এখানে যারা ফিলসফি বিষয়, যার বিষয় ফিলসফি, যেরকম আমার বিষয় ফিলসফি, তো বিষয়টা কিন্তু আমি তোমাদের চারিদিক থেকে বিষয়টাকে গাইড করাতে পারবো, ঠিক আছে। পরবর্তীকালে তোমরা যদি জয়েন করো নিশ্চয়ই তোমাদের গাইড করাতে পারবো। তোমরা যদি লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো, ইফ ইউ সি দ্য লাস্ট ইয়ার কোশ্চেন্স, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট মোস্ট অফ দ্য কোশ্চেন্স আর রিপিটেড কোশ্চেন্স। আন্ডারস্টুড? বেশিরভাগ কোশ্চেন দেখবে রিপিটেশন হয়। তো লাস্ট ইয়ারের কোশ্চেন তোমাদের সলভ করা খুবই খুবই উপকারী হবে, খুব প্রয়োজন লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ করা। কিভাবে লাস্ট ইয়ারের কোশ্চেন তোমরা পাবে, সেখান থেকে আমাদের কিন্তু এই গ্রুপে দিয়ে দেওয়া হবে সব কোশ্চেন, ঠিক আছে। আর সেটা অনলাইন থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো। তো সেটা কি করে অ্যাক্সেস করতে হবে, যারা নিউ কমার তাদের ক্ষেত্রে বিষয়টা বুঝতে অসুবিধা হয়, কিন্তু যদি ক্লাসগুলো জয়েন করো নিশ্চয়ই বিষয়গুলো সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। তো বিষয়গুলো যদি আমরা একটু বিষয়গুলো আলোচনা করি, তো সেক্ষেত্রে দেখবে যে লজিক্যাল রিজনিং in this part there are many things, like what is logic and what is argument and what is the structure of the propositions. এগুলো কিন্তু বিষয়গুলো খুবই সোজা, খুব একটা কঠিন নয়, ঠিক আছে। বিষয়গুলো খুবই সোজা, বিষয়গুলো তোমাদের রোজ ক্লাসগুলো কিন্তু জয়েন করতে হবে। তো এখানে যদি আমি একটা বিষয়, যদি ওয়েস্টার্নটা বাদ দিলাম, যে ওয়েস্টার্নটা আমি ধরছি একটু পরে, তো ইন্ডিয়ান পার্টে তোমরা যদি দেখো তোমাদের কাছে সিলেবাসটা রয়েছে। রাকেশ? স্যার সিলেবাস তো নেই স্যার, আমি একদম নতুন তো, ফ্রেশ একদম, তাই আর কি বুঝতে পারছিলাম না। আচ্ছা, সিলেবাসটা যাবে গুগলে যাবে, আমাদের এখানে রয়েছে সিলেবাসটা, গুগলে যাবে, ডাইরেক্ট সার্চ করবে যে সবাই শোনো, হ্যাঁ, গুগলে যাবে, ডাইরেক্ট সার্চ করবে যে ইউজিসি নেট জেনারেল পেপার পিডিএফটা পুরোটা দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে। ঠিক আছে, তো তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, একটা পরে দিয়ে দেবো গ্রুপে, হ্যাঁ। উজ্জ্বল বাবু, সিলেবাস দেওয়া আছে অ্যাপে। উজ্জ্বল বাবু আছো? অ্যাপে সিলেবাস দেওয়া আছে। সিলেবাস অ্যাপে দেওয়া রয়েছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপে যদি একটু সিলেবাসটা যদি এখন কি দেখানো যাবে সিলেবাসটা? এখানে পিপিটি শো করা যাবে?
যাবে যাবে যাবে। একটু দেখাও না সিলেবাসটা তাহলে, একটু সিলেবাসটা দেখিয়ে শুধু এদের বিষয়গুলো শুধু একটু ধরিয়ে দিই। বিষয়গুলো বিষয়গুলো আসলে খুবই সোজা, কিন্তু আসলে এই বিষয়গুলো হচ্ছে পুরোপুরি ফিলসফির বিষয়, এগুলো সম্পূর্ণ ফিলসফির বিষয়। এগুলো বিষয়ে কি করে হ্যান্ডেল করতে হবে, যারা ফিলসফির বিষয়টা জানবে না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়। কিন্তু একদম বেসিক লেভেল থেকে কোশ্চেন গুলো আসে। তোমার যদি দেখো বেসিক লেভেল থেকে কোশ্চেন গুলো আসে, খুব একটা কঠিন কোশ্চেন আসে না এখান থেকে। স্ক্রিন দেখাচ্ছে, খুব বেসিক লেভেল থেকে কোশ্চেন আসে। দেখাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, শো করাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখাচ্ছে নিশ্চয়ই। নিচে যান, নিচে যান, লজিক্যাল রিজনিং পার্টে যান। স্টুডেন্টস তোমরা ভালো করে দেখো একটু। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। সবাই সবাই দেখতে পাচ্ছ আই থিঙ্ক, সবাই দেখতে পাচ্ছ। সুব্রত দেখতে পাচ্ছ আই থিঙ্ক, রামপ্রসাদ, সংযুক্তা, ইয়তি, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা। সুব্রত দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই সিলেবাসটা একটু দেখো, আর বিষয়গুলো তোমাদেরকে ধরিয়ে দিই। হ্যাঁ, বিষয়গুলো যথেষ্ট সোজা, যথেষ্ট সোজা বিষয়গুলো। আমি বিষয়গুলো তোমাদের শুধু একটু ধরিয়ে দিই। আন্ডারস্ট্যান্ডিং দা, এখানে দেখতে পাচ্ছ এটুকু শুধু সিলেবাস, এই যেটুকু দেওয়া হয়েছে ওটুকু সিলেবাস, আর সিলেবাস নেই কিন্তু। হ্যাঁ, এটুকু সিলেবাস, যা কোশ্চেন এখান থেকে আসবে। এখান থেকে পুরোপুরি তোমাদের জানো, এখান থেকে 5 নাম্বার 5টা কোশ্চেন থাকবে। 5টার মধ্যে এখান থেকে আমি যতবার পরীক্ষা দিয়েছি, আমি আসলে নিজে, আমি কিন্তু অনেক আগেই পাস করেছি 2017 সালে। আমার 6বার নেট রয়েছে, 3বার আমার জিআরএফ রয়েছে, 3বার, মানে 3বার আমাকে বিভিন্ন কারণে না নিতে হয়েছিল। 3বার আমার প্রায় জিআরএফ রয়েছে, আর নেট রয়েছে অনেকবার, প্রায় নেট রয়েছে 6বার প্রায়। ঠিক আছে, পরীক্ষা দিয়েছি, অনেকদিন থেকে স্টুডেন্টদের গাইড করাচ্ছি। তো বিষয়গুলো এগুলো খুবই সোজা, যদি বিষয়গুলো একটু তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তো বিষয়গুলো তোমাদের শুধু আজকে শুধু বিষয়গুলো একটু ধরিয়ে দিই। যদি আরো গভীরে যেতে চাও বিষয়গুলো নিয়ে, তো কোশ্চেন গুলো বেসিক লেভেল থেকে আসবে। 5টা কোশ্চেন থাকবে, সেখান থেকে 3টে কোশ্চেন বেসিক থাকবে, আর 2টো কোশ্চেন একটু হার্ড থাকবে। তো সেই জন্য কিন্তু একটু গাইডেন্স প্রয়োজন, নাহলে বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হয়ে যায় তোমাদের। এখান থেকে তোমাদের বিষয়গুলো কিন্তু আমরা, তুমিও শিখছো, আমিও শিখছি এই জায়গায়। হ্যাঁ, বিষয়গুলো শুধু এখানে আলোচনা হবে, বিষয়গুলো শুধু কনভারসেশন করবো। we just only make the conversations here. Okay, so you can see here that in logical reasoning part, understanding the structure of the arguments or the argument forms. And what are the argument forms? If you read the book, I can recommend you, everyone, Subrot and others, Rakesh, everyone, that there is a book, or from our, if you join our classes, then you can understand, or you will be given the notes and the other things. Okay. তো এখানে একটা কেভিএস মাদানের যেটা বইটা রয়েছে, ওই বইটা তোমরা ফলো করতে পারো। আর ওই বইটা সবচেয়ে প্রাইমারি বই মনে করি আমি, বইটা খুবই ভালো। কিন্তু আমাদের এই বিষয় এখানে পড়ানো হবে, বিষয়গুলো আরো গভীরভাবে বিষয়গুলো পড়ানো হবে। এখানে দেখতে পাচ্ছ যে আর্গুমেন্ট ফর্ম, যদি এই পার্টটা যদি আমরা ধরি এই জায়গায়, তো এখানে লাস্ট ইয়ারে যদি কোশ্চেন দেখো, এখান থেকে কোশ্চেন এসছে হোয়াট আর দ্য আর্গুমেন্ট ফর্মস। তোমরা বিষয়গুলো একটু ছোট করে লিখে রাখতে পারো। হ্যাঁ, হোয়াট আর দ্য আর্গুমেন্ট ফর্মস। তো এখানে বলা হয়েছে যে এখানে দুটো বিষয় খুব আলোচনা করা হয় আর্গুমেন্ট ফর্মের মধ্যে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ আর একটা হচ্ছে ডিডাকটিভ। ফার্স্ট ওয়ান দ্যাট ইজ ইন্ডাকটিভ, এন্ড সেকেন্ড ওয়ান দ্যাট ইজ ডিডাকটিভ। এখানে যদি আদার্সরা কেউ যদি পরীক্ষা আগে জয়েন করে থাকে, মানে কেউ যদি আগে পরীক্ষা কোনো পাস করে থাকো, তো জ্যোতি, সংযুক্তা, তো এই জায়গায় তুমি অ্যান্সারটা এই জায়গায় দিতে পারবে যে হোয়াট ইজ দ্য ডিডাকটিভ আর্গুমেন্ট, হোয়াট ইজ দ্য ডিডাকটিভ আর্গুমেন্ট, দ্যাট ইজ অলসো আর্গুমেন্ট ফর্ম। তুমি বাংলাতে বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হোয়াট ইজ, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, ফ্রম সংযুক্তা। সংযুক্তা, তুমি বলতে পারবে যে ডিডাকটিভ মানে কি, তোমার মধ্যে কি ধারণা রয়েছে ডিডাকটিভ? এনি ওয়ার্ড সংযুক্তা? সংযুক্তা শুনতে পাচ্ছ? জ্যোতি তুমি শুনতে পাচ্ছ? জ্যোতি, পারলে রেসপন্স করো। ওকে, ওইটা এই বিষয়টা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে দুটো কোশ্চেন খুবই আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্ডাকটিভ আর্গুমেন্ট আর একটা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট। ডিডাকটিভ আর্গুমেন্ট কোনগুলো বলো তো? ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে যখন কোনো একটা সাধারণ আর্গুমেন্ট, আমি বলে দিলাম যে অল মেন আর মর্টাল,
সকল মানুষ হয় মরণশীল। ঠিক আছে, সকল মানুষ হয় মরণশীল। রাকেশ রাকেশ হয় মানুষ, আমি বললাম রাকেশ বা সুব্রত হয় মানুষ, বা গুলান হয় মানুষ। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা কি ডিরাইভ করতে পারবো? এখান থেকে আমরা কি ডিরাইভ করতে পারবো? রাকেশ মরণশীল, তাই না? এই যে এখানে যে তোমাদের নেটের প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ওইখানে আমরা ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা সেখান থেকে জেনারেল থেকে পার্টিকুলারে যাই, না পার্টিকুলার থেকে জেনারেলে যাই, বা জেনারেল থেকে জেনারেলে যাই, বা পার্টিকুলার থেকে পার্টিকুলারে যাই। এই কিন্তু সিম্পল কোশ্চেন থাকে। ঠিক আছে, তো ডিডাকটিভ আর্গুমেন্ট থেকে আমরা সবসময় জেনারেল থেকে কোনো পার্টিকুলার বচনে আসি, পার্টিকুলার কোনো প্রিপোজিশনে আসি, পার্টিকুলার কোনো লজিকে আসি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডিডাকটিভ আর্গুমেন্ট। And what is then inductive argument? Inductive argument কেউ কি বলতে পারবে যে inductive argument কাকে বলা হয়? Anyone? মামন? শ্রাবণী? Inductive argument কিছু যদি পারো, দু একটা ওয়ার্ড। ওকে, বিষয়টা আমি বলছি। ইন্ডাকটিভ আর্গুমেন্ট কাকে বলা হচ্ছে? ইন্ডাকটিভ আর্গুমেন্ট তার পুরোপুরি উল্টোটা হবে। এখানে প্রশ্নটা যেটা তোমাদের আসে পরীক্ষায়, লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে সেখানে সায়েন্সের ক্ষেত্রে যে সায়েন্স আমাদের ম্যাটেরিয়াল যেটা সায়েন্স রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো তাহলে কোন পর্যায়ে পড়বে? এগুলো কোন বিষয় নিয়ে আলোচনা করে? সেটা কি কোনো ডিডাকটিভ আর্গুমেন্ট নিয়ে আলোচনা করে, না তারা ইন্ডাকটিভ আর্গুমেন্ট নিয়ে আলোচনা করে? সায়েন্স অবভিয়াসলি ইন্ডাকটিভ আর্গুমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করে। কিভাবে? সায়েন্স কিন্তু কোন একটা পার্টিকুলার এলিমেন্ট কিন্তু ধরে, তাই না? কোন একটা ওয়ার্ল্ডের কোন একটা পার্টিকুলার অবজেক্ট, কোন একটা মানুষকে ধরলো, বললো যে এই মানুষটা হচ্ছে মরণশীল। এখানে দেখলাম যে আমি সুদীপ রয় বা সংযুক্তা বা মাম্পি বললো যে মাম্পি মরণশীল, তারপর রাকেশ মরণশীল, মানে আমরা কেউ একদিন মারা যাব, সুব্রত মরণশীল। তো এখান থেকে একটা জেনারেল যখন একটা বিষয় আমরা ডিরাইভ করছি সেই জায়গা থেকে, ইমপ্লাইজ করছি সেই জায়গা থেকে, সেটা কিন্তু ইন্ডাকটিভ আর্গুমেন্টের মধ্যে পড়বে। বুঝতে পারছো? বিষয়গুলো কিন্তু সোজা, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপর বিষয়গুলো যখন আরো গভীরে যাবে তখন মুড কাকে বলা হয়, ফিগার কাকে বলা হয়, what is formal and informal fallacies, use of the language, connotations and denotations of the term, classical, square of opposition. তো এগুলো বিষয় কিন্তু আরো একটু যখন আমরা বিষয়গুলো গভীরে আলোচনা করব তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু পাওয়া যাবে। এখানে ইভালুয়েটিং অ্যান্ড ডিস্টিংগুইশিং ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ, ওই বিষয়টা বোঝা গেল। ডিডাকটিভ কাকে বলা হচ্ছে? যখন আমরা কোনো জেনারেল বচন থেকে বা জেনারেল কোনো প্রিপোজিশন থেকে কোনো সাধারণে আসছে। ইন্ডাকটিভ কোনটা? ইন্ডাকটিভ কোনো পার্টিকুলার থেকে আমরা কোনো জেনারেলে যাচ্ছি। সায়েন্স যেটা নিয়ে আলোচনা করে, মানে ম্যাটেরিয়াল সায়েন্স যেটা নিয়ে আলোচনা করে, সেটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু খুবই সিম্পল। তো বিষয়গুলো তোমরা যদি সঙ্গে থাকো নিশ্চয়ই বিষয়গুলো ধীরে ধীরে তোমাদের বুঝিয়ে দেবো সবকিছু। ঠিক আছে, অ্যানালজিস রয়েছে, ভেন ডায়াগ্রাম রয়েছে। আসলে এই যে মেইন যেটা ফাউন্ডেশন, হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য লজিক্যাল রিজনিং ফ্রম দ্য ওয়েস্টার্ন কান্ট্রি, আর এই যে প্রথম 1, 2, 3টা পয়েন্ট দেখছে ভেন ডায়াগ্রাম পর্যন্ত এইগুলো কিন্তু সব অল দ্য থিংস বেসড অন টোটালি ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ আর্গুমেন্ট, either philosophy or you can say there is a philosophy, history, means humanities and other that thing science. ঠিক আছে, তো এখানে আমি জাস্ট একটু জানতে চাইবো মাম্পির কাছ থেকে। মাম্পি, তুমি শুনতে পাচ্ছ? মাম্পি একটু রেসপন্স করো। মাম্পি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কি ইংলিশে কি কোশ্চেন কি বুঝতে অসুবিধা হয়? না, সেভাবে হয় না। ইংলিশে বুঝতে অসুবিধা হয়? হিন্দি বোঝো? হ্যাঁ স্যার, বুঝি মোটামুটি। হিন্দি বোঝো? হ্যাঁ, যদি ইংলিশটা বুঝতে অসুবিধা তাহলে হিন্দি বুঝবে। ইংলিশটা বুঝতে সুবিধা হলে তো কোনো অসুবিধাই নেই। নিশ্চয়ই আমি সবসময় একটা বিষয়ের ছাত্রদের মধ্যে, আমি আসলে ইংলিশ মিডিয়ামের বাচ্চাদেরও পড়াই, ঠিক আছে, সবসময় বাচ্চাদের মধ্যে আমি ইংলিশটা উদ্বুদ্ধ করার চেষ্টা করি। কেননা ইন দিস 21st century, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ আ স্কিল, ইউ নো।
দ্যাট ইজ এ স্কিল। তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি জেনে থাকো, তো সেক্ষেত্রে তোমরা পরবর্তীকালে যারা যারা বাংলা যারা রিসার্চ করতে যাবে তাদের কিন্তু ইংলিশটা প্রয়োজন। আমি জিনিসটা দেখেছি যে আমি তো কলকাতায় বড় হয়েছি, আমি জিনিসটা দেখেছি যে যারা বাংলা বিষয়টা পড়ে তারা কিন্তু ইংলিশটাও খুব ভালো জানে, সংস্কৃত ভালো জানে। তো আমি সংস্কৃত জানি না, কিন্তু এখন আমি বিষয়টাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, নিজের বিষয়গুলো জানছি, কিন্তু ইংলিশ আমার বিষয়টা খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে বিষয়গুলো পড়াই। তো সেক্ষেত্রে তোমরা যদি ক্লাসগুলো পরবর্তীকালে জয়েন করো, তো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের ইংলিশটার উপর বেশি চাপ দেবো, কেননা দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স অ্যাট লিস্ট ফর কোপ আপ দিস এক্সামিনেশন। আন্ডারস্টুড? তো ভেন ডায়াগ্রাম এগুলো সব বিষয় ওই ইন্ডাকটিভ আর ডিডাকটিভ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা এই বিষয়গুলো আলোচনা করবো নিশ্চয়ই, কিন্তু তার আগে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ভুল হওয়ার কথাই নয়, আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন। উই নিড টু আন্ডারস্ট্যান্ড আওয়ার ইন্ডিয়ান ট্র্যাডিশন এন্ড দিস থিংস ইউ ক্যান সি হিয়ার, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান লজিক, মিনস অফ দ্য নলেজ, প্রমাণস, প্রত্যক্ষস and the Hittavarsas and the structure of the Anuman. All the things are grabbed from the Indian tradition, means there is philosophy. এক সময় ছিল যখন গোটা পৃথিবী, তোমরা জানো যে গোটা পৃথিবী এক সময় আমাদের কিন্তু দেখবে একটু জ্ঞান দিচ্ছি এই জায়গায়, একটু বেশি বলছি আমি, সেটা হচ্ছে যে পৃথিবীতে কিন্তু এটা জেনারেল নলেজের ক্ষেত্রেও কাজে লাগে, সেটা কিন্তু যেটা তোমার জানতে হয় একটু, সেটা হলো যে পৃথিবীতে কিন্তু 4টে মহাকাব্য রয়েছে। তোমরা জানো 4টে মহাকাব্য রয়েছে? হ্যাঁ স্যার, ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত। এক্স্যাক্টলি, ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত, একদম ঠিক বলেছো। ইলিয়াড, ওডিসি, রামায়ণ আর মহাভারত, হোমারের লেখা দুটো রয়েছে, আর রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, ঠিক আছে? ওই সময় থেকে বেদ চর্চা চলে আসছে। হ্যাঁ, একটু বলো। বললাম স্যার আদি মহাকাব্য তো বলতে পারি। নিশ্চয়ই আদি মহাকাব্য বিষয়গুলোকে আমরা আদি মহাকাব্য বলতে পারি। তো সেক্ষেত্রে বেদ এক সময় গোটা পৃথিবী যখন ল্যাঙ্গুয়েজ জানতো না, ইলিয়াড, ওডিসি কোন সময় পাওয়া গেছে, সেটাও ওই বেদের সময় থেকে প্রায় ওই সময় থেকে প্রায় ধরা হয়, এই জন্য এই 4টে মহাকাব্য বলা হয়। তো সেক্ষেত্রে গোটা পৃথিবী যখন ল্যাঙ্গুয়েজ জানতো না, তখন ভারতে, মানে ভারত তখন পাকিস্তান বা আদার্স দেশগুলো নিয়ে একসঙ্গে ছিল। এটা হিস্ট্রি, কিন্তু এটা কিন্তু তোমাদের হায়ার এডুকেশন রয়েছে। হ্যাঁ, কেননা প্রত্যেকটা এখানে 10টা ইউনিট রয়েছে, তোমরা জানো 10টা ইউনিট রয়েছে, 10টা ইউনিট কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা কানেকশন রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন বেদ আলোচনা হতো, সেই সময় থেকে কিন্তু এই বিষয়গুলো নেওয়া, বেদের সময় থেকে বিষয়গুলো কিন্তু নেওয়া। হ্যাঁ, means of the knowledge. I just want to know from you that what is the means? Anyone? Mampi? What is the means? What is the meaning of means of knowledge? সুব্রত, স্যার বলুন। তুমি বলো মিন্স মানে কি? আমি বলছি তাহলে। হ্যাঁ, শোনো, একটু ভালো মন দিয়ে শুনবে। এখানে তোমরা আরেকটু হিস্ট্রির আরেকটা কথা রয়েছে যে তোমরা তো এখন নেট দিচ্ছ, তো পরবর্তীকালে কথা একটা পিএইচডি করবে, বা তোমরা এখন পিএইচডি করবে, আমার পিএইচডি প্রায় অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে পিএইচডি কি করে করতে হয়, বা প্রপোজাল কি করে বানাতে হয়, একটা লেটার কি বলে আর্টিকেল কি করে লিখতে হয়, সেগুলো কিন্তু বিষয় কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিতে পারবো। তোমরা যদি পরবর্তীকালে ক্লাসগুলো জয়েন করো, নিশ্চয়ই আমি বিষয়গুলো শিখিয়ে দিতে পারবো, বা তোমরা পার্সোনালি কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো যে বিষয়গুলো কি করে করা যায়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। বিষয়গুলো এগুলো আমি তোমরা এখন পড়াশোনা করছো, আমি সেগুলো 5 বছর আগে বিষয়গুলো করে এসেছি। তো বিষয়গুলো ওয়ে আউট গুলো আমি জানি, ওয়ে আউট গুলো আমি জানি কি করে, ওই রাস্তাটা কি হবে সেটা আমি কিন্তু জানি। তো এখানে মিন্স মানে হচ্ছে, এখানে আমি একটা উদাহরণ দেবো এই জায়গায়, সেটা হচ্ছে গান্ধীজি তার লাইফে একটা কথা বলেছেন, জানো, একটা কোট বলেছেন, সেখানে অনেক কোট বলেছেন, তার মধ্যে একটা কোট হচ্ছে if we take care of the means, then we can achieve the end. end. যদি আমরা রাস্তাটা ঠিক রাখি তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাবো। তো মিন্স মানে হচ্ছে এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ we can say that is the means, those are the ways of the knowledge, means that how we can get the knowledge. Understood? বুঝতে পেরেছো রাকেশ? হ্যাঁ স্যার। মিন্স মানে কি? মিন্স মানে আমরা অনেক সময় ব্যবহার করি যে what do you mean by this, what do you mean by computer, এরকম বলি না আমরা?
তো সেক্ষেত্রে মিনস মানে ওই মিন নাই, মিন মানে মানে হয় একটা, এখানে মিন মানে হয় আরেকটা হচ্ছে রাস্তা বা ওয়ে। ঠিক আছে, ওয়ে অফ গেটিং নলেজ, আমরা কি করে নলেজ পাবো, এই নিয়ে অনেক কন্ট্রোভার্সিস রয়েছে। আমি লাস্ট ইয়ারের কোশ্চেন মাইনিউটলি দেখেছি, আমি হ্যাঁ মাইনিউটলি কোশ্চেনগুলো দেখেছি। তো সেখানে শুধু ইন্ডিয়ান থেকে যে কোশ্চেন আসে সেরকম নয়, ওয়েস্টার্ন থেকেও কিন্তু প্রশ্ন দিচ্ছে, বেসিক কোশ্চেন দিচ্ছে। So how we can get knowledge? So we have been given here the pramanas. Pramanas মানে কি জানো? প্রমাণ মানে হচ্ছে যথার্থ জ্ঞান লাভের উপায়। এখানে প্রমাণস মানে যথার্থ জ্ঞান লাভের উপায় বাংলাতে বলা হয়। ঠিক আছে, এখানে রয়েছে প্রত্যক্ষ। পরীক্ষা যেটা তোমাদের আসে সেটা হচ্ছে প্রত্যক্ষ কাকে বলা হয়, সিম্পল ল্যাঙ্গুয়েজে আসে। হোয়াট ইজ প্রত্যক্ষ, হোয়াট ইজ অনুমান, হোয়াট ইজ উপমান। বিষয়গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে ফিলসফি পড়বে বিষয়গুলো যথেষ্ট ইন্টারেস্টিং, খুব সুন্দর বিষয়গুলো। আমি তো পড়ি যখন ভিতর থেকে একটা আনন্দ পাওয়া যায়। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। এখান থেকে প্রতি বছর তোমরা যদি লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো, দুটো কোশ্চেন এখান থেকে থাকে, মানে ইন্ডিয়ান সিম্পল ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন থাকে, এখান থেকে একটা কোশ্চেন থাকে। এই পাঁচটার মধ্যে তোমরা একটা কোশ্চেন 100% পাবে। প্রত্যক্ষ কাকে বলে, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি কাকে বলা হয়। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। তোমাদের একদম সোজা ভাষায় বিষয়টাকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ একদম সোজা ভাষায় তোমরা বিষয়টাকে একটা পুট ডাউন করতে পারো, জট ডাউন করতে পারো, লিখতে পারো বিষয়গুলো। ঠিক আছে, তো হোয়াট ইজ প্রত্যক্ষ, পারসেপশন বলা হচ্ছে। তো এখানে যেহেতু বিষয়গুলো দর্শন থেকে এসছে, as the things are came from the philosophy or the darshan shastra, then you need to also understand that what is darshan or what is philosophy. Philosophy মানে কি বলো তো, দর্শন মানে কি, দর্শন মানে মাম্পি, দর্শন মানে কি, দেখা, একদম পারফেক্ট। আর একটু তাহলে দর্শন মানে, হ্যাঁ হ্যাঁ প্রত্যক্ষ করা। তাহলে দর্শন মানে তাহলে দর্শন মানে কি, সবই দেখছি। তাহলে ফিলসফি মানে কি তাই বোঝায় কি, দর্শন মানে কি তাই দেখা এবং ভাবা সম্ভবত। কেননা ফিলোসফাররা ধরুন একটা মানে গোবর আর কি, গোবরটা মানে ওই রোদে শুকোতে দেওয়া হয়েছে, সেই গোবরটা রোদে মানে গোবর আর কি স্যার, গরুর যে পায়খানা হয় সেটা ধরুন যে শুকোতে দেওয়া হচ্ছে, মানে ঘুটে তৈরি করে না গ্রাম অঞ্চলে, তো সেটা নিয়ে ভাবা আর কি, যে এটা কি করে হলো, কেন হলো, এরকম একটা বিষয়। অফকোর্স অনেকটা কাছে গেছে। নিশ্চয়ই ভাবা তো নিশ্চয় রয়েছে। দর্শন বিষয় নাই, বিষয় নিয়ে অনেকে ভাবা, অনেকে এটাকে নিয়ে মিম করে। ওই একটা সমুদ্রের ধারে একটা কুকুর বসে আছে, যে কুকুর বসে আছে, অনেকে নিয়ে লাস্ট ইয়ারে দেখলাম মিম করেছে অনেকে, যে সমুদ্রের ধারে কুকুরটা বসে আছে শুধু, কেউ ভাবছে। তার মানে কে লিখেছে যে আমার দর্শনের বইটা খেয়ে নিয়েছে, কুকুরটা এই জন্য বসে বসে ভাবছে, সমুদ্রের দিকে তাকে কুকুরটা বসে বসে ভাবছে, ও দর্শনের বইটা খেয়ে নিয়েছে বলে। ইয়াস, দর্শন মানে দেখা, একদম ঠিক। বাট যারা বাংলা থেকে বিলং করে ওই জায়গায় তারা বুঝতে পারবে, ওই জায়গায় ইটোমোলজিক্যাল মিনিং থাকে। একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ যাকে বলা হয়, তাই না? দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ যেটা রয়েছে, দর্শনের যেটা ব্যুৎপত্তিগত অর্থ সেটা হচ্ছে কিন্তু দেখা। দৃশ ধাতু থেকে বিষয়টা কিন্তু এসছে, দৃশ ধাতু থেকে বিষয়টা এসছে, দর্শন মানে দেখা। কিন্তু সেই দর্শন এই দর্শন নয়, কিন্তু এখানে শুধু আরেকটা জিনিস আমাদের অ্যাড করে দিতে হবে। দর্শন মানে হচ্ছে শুধু দেখা নয়, সেটা হচ্ছে সত্যকে দেখা। আন্ডারস্টুড সুব্রত? সত্যকে দেখা। তো এই জন্য দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, হিউম্যানিটিস বা তুমি সায়েন্সের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখবে যে সবচেয়ে যেটা বড় ডিগ্রি, তোমরা এখন ইউজিসি নেট দিচ্ছ, পরবর্তীকালে পিএইচডি করবে, তো সব ক্ষেত্রে দেখবে যে একটা ডিগ্রির হাইয়েস্ট ডিগ্রি যেটা দেওয়া হয় সেটা পিএইচডি ক্ষেত্রে। যদি তুমি বলতে পারবে যে পিএইচডি ফুল ফর্মটা কি রয়েছে? জ্যোতি, স্যার আমি বলি, অন্য কেউ? ইয়েস রাকেশ প্লিজ। ডক্টর অফ ফিলসফি। তো ফিলসফি তো হিস্ট্রিতে তো অনেকে তো পিএইচডি করছে, তো তাকে কেন ডক্টর অফ হিস্ট্রি দিল না তাহলে? না স্যার, ডক্টর অফ ফিলসফি দেওয়া হয়, কেননা যেহেতু ফিলসফি থাকে প্রতিটা পিএইচডি তেই। ফিলসফি থাকে কোন ফিলসফি? নিশ্চয়ই বলো জ্যোতি, কিছু বলছিলে বলো। কারণ স্যার পার্টিকুলার কোনো বিষয়ে ওনারা
নিশ্চয়ই নিশ্চয়ই পার্টিকুলার কোন বিষয়ে তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টাকে ইয়েস ইয়েস শুনতে পেয়েছি, নিশ্চয়ই শুনতে পেয়েছি। শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ মাম্পি। হ্যাঁ শুনতে পেয়েছি মাম্পি। জ্যোতি সরি যদি শুনতে পেয়েছি, ঠিক বলেছো। কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে তারা চুলচেরা যেটাকে বিশ্লেষণ বলা হয় সেটা কিন্তু করে তারা, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা আসলে সেটাও একটা কারণ। কেউ কিছু বলছো? ইয়েস। তো সেক্ষেত্রে সেটা চুলচেরা বিশ্লেষণ করে কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটা অ্যানালিটিক আবার সিনথেটিক। এখানে অ্যানালিটিক রয়েছে আবার সিনথেটিক রয়েছে। হোয়াট ইজ অ্যানালিটিক লাস্ট ইয়ারের কোশ্চেন তুমি যদি দেখো, তুমি হোয়াট ইজ সিনথেটিক, আমি যে কটা কথা বলছি এই জায়গায়, ঠিক আছে, ওগুলো সব লাস্ট ইয়ারের কোশ্চেন আমি দেখে, সিলেবাস দেখে, তোমাদের বই দেখে, আমি আসলে গত 5 বছর থেকে বিষয়গুলো পড়াচ্ছি আসলে। যত তোমাদের সিম্পল ভাষায় বিষয়টাকে বোঝানো যায়, তো সেক্ষেত্রে তোমাদের সেটাই আমি সেভাবে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো প্রত্যক্ষ এই জায়গা রয়েছে, সেটা সত্যকে দেখা বললাম, দর্শন। তো দর্শন মানে হচ্ছে সত্যকে দেখা, এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু পিএইচডি দেওয়া হয়। তো প্রত্যক্ষ পারসেপশন, প্রত্যক্ষ মানে কি? আরেকটা রয়েছে যেটা আমাদের ভিজুয়াল পারসেপশন। এখানে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে বলা হয় আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা সেন্স অর্গানস বলা হয়। এই 5টা সেন্স অর্গানের মাধ্যমে যখন আমরা কিছু গ্রহণ করি সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ। আন্ডারস্টুড? প্রত্যক্ষ মানে কিন্তু শুধু চোখ দিয়ে দেখা নয় কিন্তু, হ্যাঁ, এই বিষয়টা মাথায় একদম ঢুকিয়ে নাও। প্রত্যক্ষ মানে শুধু চোখ দিয়ে দেখা নয়। চোখ দিয়ে দেখা, এখানে চোখ দিয়ে দেখাটাও পারসেপশন হবে, বাট দ্যাট ইজ নট ইজি পারসেপশন, দ্যাট ইজ নট সিম্পল পারসেপশন, দ্যাট ইজ ভিজুয়াল পারসেপশন। আন্ডারস্টুড? দ্যাট ইজ ভিজুয়াল পারসেপশন। প্রত্যক্ষ মানে দেখা, কিন্তু সেটা ভিজুয়াল পারসেপশন। গট ইট? আর যখন আমরা চক্ষু, কর্ণ, যখন আমরা কি বলে, কর্ণ দিয়ে কিছু শুনি, সেটাও কিন্তু পারসেপশন। তাহলে সেটা কি? অডিটরি পারসেপশন। তার মানে অডিয়েবল, আমরা বলি না অডিয়েবল, আমরা অডিও গান শুনছি, তার মানে সেটা অডিটরি পারসেপশন। যখন আমরা ত্বক দিয়ে কিছু অনুভব করছি, সেটা কি হবে? ট্যাকচুয়াল পারসেপশন। এগুলো কিন্তু 5টাই পারসেপশন, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা আমাদের সেন্স অর্গান রয়েছে। এই 5টা সেন্স অর্গানের মাধ্যমে আমরা কিছু অনুভব করি, এই জগৎটাকে অনুভব করি, তাই তো? তো এগুলো কিন্তু সব পারসেপশনের মধ্যে পড়বে, কিন্তু পারসেপশনের মধ্যে এগুলো কিন্তু ভাগ রয়েছে। একটা হচ্ছে ভিজুয়াল পারসেপশন, আর একটা হচ্ছে অডিটরি পারসেপশন, মানে যেটা কান দিয়ে শুনি, আর একটা নাক দিয়ে যেটা আমরা কোনো বিষয়ের গন্ধ নিই। গন্ধ নিয়েও কিন্তু আমাদের চোখ যদি অন্ধ হয়ে যায়, নাক দিয়ে কিন্তু আমরা গন্ধ নিতে পারি, তাই না? তো সেটা কিন্তু হবে অলফ্যাক্টরি, সেটা ইংলিশ একটা টার্ম রয়েছে, অলফ্যাক্টরি পারসেপশন। এগুলো সব কিন্তু পারসেপশনের মধ্যে পড়বে। তা প্রত্যক্ষ মানে শুধু কিন্তু চোখ দিয়ে দেখা নয়, এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? প্রত্যক্ষ মানে আমাদের 5টা সেন্স অর্গানের মাধ্যমে যখন আমরা কোনো বিষয় অনুভব করি বা জাজ করি। তো এখানে অনেক কিছু রয়েছে, আরো বিষয়গুলো নির্বিকল্প রয়েছে, সবিকল্পক রয়েছে প্রত্যক্ষ। এখানে কেউ ফিলসফি রয়েছে কি? এনিওয়ান? কেউ কি ফিলসফি রয়েছে? ফিলসফি সাবজেক্টে না, সবাই আলাদা সাবজেক্ট রয়েছে। তো সেক্ষেত্রে এই জন্য আমি এত সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি বিষয়টা, না হলে আরো কঠিন ল্যাঙ্গুয়েজে কিন্তু বিষয়গুলো বলা যেত। পরীক্ষায় যেটা তোমাদের কোশ্চেন আসে, প্রত্যক্ষের ক্ষেত্রে আরো ভিতর থেকে প্রশ্ন আসে। কোনো সময় লজিক, কোনো সময় একদম বেসিক লেভেল থেকে প্রশ্ন দেয়, কিন্তু কোনো সময় আরো গভীর লেভেল থেকে প্রশ্ন দেয়। তো প্রত্যক্ষ মানে সেটা বললাম তোমাদের 5টা সেন্স অর্গানের মাধ্যমে যখন আমরা কোনো বিষয়কে গ্রহণ করার চেষ্টা করি, সেটাকে বলা হচ্ছে পারসেপশন। তো এখানে কেউ কি বলতে পারবে তাহলে অনুমানটা কি হবে? তাহলে ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ অনুমানটা কি হবে? অনুমান কাকে বলা হচ্ছে? যে কেউ? রাকেশ, প্লিজ, if you can. Yes, please, Subroto. You raised your hand. Yes, Subroto, go on. Subroto, go on. You raised your hand. রাকেশ, তুমি পারবে এটা? অনুমান কাকে বলা হচ্ছে? পারবো না, পেপার 1টা একদম নতুন তো, তাই আর কি। আরে অনুমান তো আমরা এমনি সাধারণ কথায় ইউজ করি, তাই না? অনেক সাধারণ অনুমান করা হয় মানে কোন একটা বিষয়কে মানে বলতে পারি যে ভাবা হয়, অনুমানের মাধ্যমে আর কি। অনেকটা ওই মানে ভাবা অনুমানের মধ্যে খানিকটা পার্থক্য থাকলেও একটু অনেকটা আবার একই রকম বলা যায়।
বাংলাটা আবার একই রকম নিশ্চয়ই। তো সেক্ষেত্রে একটা যদি উদাহরণ দিয়ে বিষয়টাকে বলি তোমাদের দেখবে ইন্টারেস্টটা বাড়বে, ফিলোসফির ক্ষেত্রে তোমাদের ইন্টারেস্টটা বাড়বে। কেননা ফিলোসফিতে কোনো ওয়ার্ল্ডলি বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, জানো তোমরা। এখানে ফিলোসফি রয়েছে, সেক্ষেত্রে সায়েন্স কোথায় গিয়ে থেমে যায়। এখন মঙ্গল গ্রহ কি বা আদার্স গ্রহগুলো কি সেগুলো কিন্তু সব জানতে পারে না, বা কোথাও গিয়ে থেমে যায়, অবজেক্ট যেহেতু কোথাও গিয়ে থেমে যাবে। কিন্তু ফিলোসফিতে এই বিষয়গুলো এমন একটা বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে তুমি। ফিলোসফি সবসময় ফার্স্ট পার্সনকে নিয়ে আলোচনা করে, মানে মানুষকে নিয়ে আলোচনা করে, তার জ্ঞান, তার নলেজ, তার ইন্টেলেক্ট, এগুলো সব নিয়ে আলোচনা করে। তো অনুমানের যেটা তোমাদের পরীক্ষায়, এটা লাস্ট ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে পাবে, এটা আমি যেটা বলবো এখন, ঠিক আছে। অনুমান হচ্ছে পশ্চাৎ জ্ঞান। এখানে কিন্তু সিকোয়েন্সটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, প্রত্যক্ষের পরে অনুমান আসলো, অনুমানের পরে উপমান আসলো, শব্দ আসলো, তাহলে অনুমানটা কেন আগে গেল না, আর উপমানটা কেন আগে গেল না, এগুলো কেন সিকোয়েন্সটা এইভাবে দেওয়া হয়েছে, সেটারও কারণ রয়েছে। তো অনুমানের যেটা ডেফিনেশন, ভালো করে শুনবে, এটা খুব ভালো করে শুনবে। আর এই ফিলোসফির বিষয়গুলো কিন্তু খাতায় তোমরা লিখতে পারো, কিন্তু খাতায় বলে না যে খাতা লিখলে খাতা ছিঁড়ে যাবে, পাথর লিখলে পাথর ভেঙে যাবে। আর যদি মনে রাখো তো সেক্ষেত্রে সারা জীবন সেটা রয়ে যাবে। তো সেক্ষেত্রে ফিলোসফির বিষয়টা মনে রাখার বিষয়। তোমরা বোধহয় ইন্ডিয়ান ট্র্যাডিশন যদি বেদ তোমরা ছোটবেলায় পড়েছো ক্লাস 4 এ, বেদ একসময় মুখে লোকজন মনে রাখতো, তাই না? তো এখন সেটা আমরা খাতায় লিখছি বিষয়গুলো, এগুলো কিন্তু সব মাথায় রাখার বিষয়। অনুমান হচ্ছে সেটাই, ভালো করে শুনবে কিন্তু সবাই। অনুমান হচ্ছে সেটাই। তুমি কোথাও একটা ঘুরতে গেলে, নিশ্চয়ই তোমরা কোথাও না কোথাও গিয়েছিলে ঘুরতে। যদি তোমরা কোনো হিল সাইডে যাও, ভালো করে শোনো, যদি কোনো হিল সাইডে যাও, তো সেক্ষেত্রে হঠাৎ করে দেখলে, তুমি রাস্তা থেকে দেখছো যে কোথা থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে, ওই পাহাড়ের কোনো ইসে থেকে বা কোনো বাড়ির পাশ থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়াটা তুমি দেখলে, তুমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তোমার মাইন্ড বলে দেবে যে সেখানে আগুন রয়েছে। তুমি তো আগুন দেখোনি, তুমি কি করে মানলে তাহলে? তার মানে তুমি সেখানে ধোঁয়া দেখেছো, সঙ্গে সঙ্গে তুমি আগুন সেখানে অনুমান করছো। তার মানে তুমি ধোঁয়া আর আগুনটাকে আগে কোথাও তুমি দেখেছিলে, হয় বাড়িতে বা স্কুলে বা আদার্স কোথাও তুমি একটা দেখেছিলে, তাই না? এই যে প্রসেসটা রয়েছে, প্রথমে তুমি দেখলে, তারপর তুমি শুধু ধোঁয়াটাকে দেখেই আগুনটা অনুমান করলে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অনুমান। আন্ডারস্টুড? রাকেশ, জ্যোতি? একদম স্যার, একদম আপনার বোঝানোটা খুব ভালো লাগছে স্যার। একদম সিম্পল, এগুলো তো খুবই সিম্পল। এগুলো তোমাকে নিয়ে, এগুলো আসলে তোমার ফিলোসফি কি বলতো, তোমার এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করো। তোমার এক্সপেরিয়েন্স, তুমি কি সারা জীবন কি তুমি এক্সপেরিয়েন্স করো। এখানে কোনো বলা হচ্ছে না যে ওই জিনিসটা কি, যেরকম আদার্স সোশিওলজির ক্ষেত্রে বা আদার্স কোনো সাবজেক্ট হিস্ট্রির ক্ষেত্রে কোনো একটা ফ্যাক্টকে বলা হলো, তারা কি করেছে, ওরা কি করেছে, শাহজাহান কি করেছে। এখানে এগুলো সেসব কিছু বলাই হচ্ছে না। এখানে শুধু বলা হচ্ছে, তোমার কথা বলা হচ্ছে, তুমি কি করে অনুমান করো, তোমার আন্ডারস্ট্যান্ডিং কি করে বাড়বে। ফিলোসফি ইন্ট্রোডিউস করার একটাই কারণ হচ্ছে তোমরা যাতে বিষয়গুলো চিন্তা করতে শেখো, চিন্তা করতে পারো বিষয়গুলো। বুঝতে পেরেছো? এই জন্য তো সবচেয়ে হাইস্ট যেটা ডিগ্রি সেটা ফিলোসফিতে দেওয়া হয়, যাতে মানুষের চিন্তা ভাবনা, যাতে ইন্টেলিজেন্স যাতে বেড়ে যায়, এবং সেটা বাড়বে। বিভিন্ন রকম প্রসেস রয়েছে। তোমরা জানো যে এখানে 9টা ইন্ডিয়ান ফিলোসফিক্যাল সিস্টেম রয়েছে। তোমরা শুনেছো বোধহয় 4 ভাগ এখানে রয়েছে, সিলেবাসে রয়েছে। এখানে দেওয়া নেই, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রত্যক্ষ কি রয়েছে, 4 ভাগ: বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, সাংখ্য, যোগ, আর হচ্ছে বেদান্ত, এগুলো রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু এই 9টা স্কুল রয়েছে। এই 9টা যে স্কুল রয়েছে, 9টা স্কুল, বেদান্ত সবাই শুনেছো, স্বামী বিবেকানন্দ বেদান্তের একজন প্রচারক ছিলেন। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ছিলেন, অনেকে ছিলেন বেদান্তের প্রচারক। তো সেক্ষেত্রে 9টা স্কুলের মধ্যে ওই 9টা স্কুলও পরীক্ষায় তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো রাকেশ, তুমি কি জানো যে 9টা স্কুল কে ফাউন্ড করেছেন? ওগুলো জানো কিছু? না স্যার, সেরকম স্যার বলতে পারছি না। এই প্রশ্নগুলো প্লিজ তোমরা একটু খাতায়, সবাইকে বলছি, এই প্লিজ একটা খাতা পাশে রাখো, বিষয়গুলো একটু লিখে রাখো। যেগুলো জিনিস একটু তথ্যময় মনে হচ্ছে বা ইনফরমেটিভ মনে হচ্ছে, সেগুলো বিষয় কিন্তু তোমরা লিখে রাখতে পারো। ঠিক আছে, এখানে আমি 9টা স্কুলের সম্বন্ধে বলছি। 9টা স্কুলের ফাউন্ডারকে সেটা পরীক্ষায় আসে। লাস্টের কোশ্চেন তোমরা ঘেটে দেখো, 9টা স্কুলের ফাউন্ডেশন কি, মানে 9টা সিস্টেম।
মানে বেদ যখন আলোচনা করা হতো, বেদ এত বড়, খুব বড় বেদ, ইন্ডিয়ান যেটা সিস্টেম সেখানে অনেক বড় সিস্টেম, নলেজের একদম ভান্ডার বলা যেতে পারে, কিন্তু নলেজের ভান্ডার। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো সেগুলো বেদ যাতে আমরা খুব শর্টকাট হয়ে বিষয়গুলো বুঝতে পারি, তো এই জন্য কতগুলো সিস্টেম, কতগুলো গোষ্ঠী বা কতগুলো সম্প্রদায় পরবর্তীকালে গঠিত হয়েছে। যেরকম এই রামকৃষ্ণ মিশন, ওটা বিবেকানন্দ ফাউন্ড করেছিলেন, ওটা বেদান্তের প্রচার, ঠিক আছে। তো এরকম রয়েছে চার ভাগ রয়েছে। বুদ্ধিজম, তোমরা জানো বৌদ্ধ ধর্ম সম্বন্ধে, বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের প্রচারক কে বা বৌদ্ধ ধর্ম কে ফাউন্ড করেছিল? রাকেশ। শ্রাবণী, তুমি জানো বৌদ্ধ ধর্মটা কে ফাউন্ড করেছিল? বুদ্ধদেব। অফকোর্স বুদ্ধদেব। দ্যাট ইজ বুদ্ধদেব। অফকোর্স বুদ্ধদেব সেটা ফাউন্ড করেছেন, তাই না? অন অ্যান্ড অনলি বুদ্ধদেব। কিন্তু এখানে অনেক রাজনীতি রয়েছে, কেননা বুদ্ধদেব জন্ম নিয়েছিল, একটু হিস্ট্রিটা মাথায় রাখো, কেননা তোমাদের এটা হায়ার যেটা এডুকেশন রয়েছে সেখানে এটা কোশ্চেনটা রয়েছে। হায়ার এডুকেশন তোমাদের 10 নম্বর যেটা পার্ট রয়েছে, ইউনিট যেটা 10 রয়েছে। বুদ্ধিজম যেটা রয়েছে, গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে 567 খ্রিস্টাব্দে বা 567 খ্রিস্টাব্দে এক্স্যাক্টলি জন্ম তার। তো সেক্ষেত্রে 557 বা 67 কিছু একটা এরকম হবে। তো ওই সময় মানে বিফোর খ্রিস্ট, ঠিক আছে, বিসি হবে। তো ওই সময় কিন্তু আদার্স অনেকে ইন্টেলেকচুয়াল ছিলেন, কিন্তু তাদের কথাগুলো লোকজন বেশি প্রচার হলো না। কিন্তু বুদ্ধ হঠাৎ করে গৌতম বুদ্ধ এসে তার ধর্মটা প্রচার করে দিল, বা তার যেটা ইন্টেলেক্ট, ধর্ম ছিল না, এখন লোকজন ওটাকে ধর্ম বানিয়ে দিয়েছে, যে বৌদ্ধ বলে একটা আলাদা ধর্ম আছে। বৌদ্ধ বলে কোনো ধর্ম নেই, ওটা আসলে ওই বেদেরই একটা পার্ট, কিন্তু লোকজন ওটা ব্যবসার ক্ষেত্রে বানিয়ে দিয়েছে। বুদ্ধিজম বলে আদার্স কোনো ধর্ম হয় না। যখন গৌতম বুদ্ধ বিষয়গুলো প্রচার করলেন, যখন তিনি লিবারেট হলেন, তখন কিন্তু বিষয়গুলো প্রচার তিনি করলেন, ঠিক আছে। কিন্তু ওই সময় বুদ্ধদেবের সমসাময়িক, গৌতম বুদ্ধের সমসাময়িক কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু তাদের কিন্তু প্রকাশ্যে আসেনি তাদের রাইটিং। কেন জানো? এনিওয়ান? পাম্পা, সংযুক্তা, সুপ্রিয়া, জানো এটা কেউ? না স্যার। জানো না? তোমরা জানো না যে গৌতম বুদ্ধ কি বলে, গৌতম বুদ্ধ রাজা ছিলেন, ওই সময় রাজার ছেলে ছিল। হঠাৎ করে 29 বছর বয়সে বিয়ে করেছে, একটা বাচ্চা রয়েছে, ঘর দোর সব ছেড়ে দিল। রাজার ছেলে, ভাবতে পারে একটাই ছেলে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে চলে গেল ও মুক্তির খোঁজে, ও নিজের খোঁজে চলে গেল। হোয়াট ইজ লিবারেশন? এখানে একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে ফিলসফির বা বেদের যেটা, এই জিনিসটা লিখে রাখতে পারো, হ্যাঁ, বেদের যেটা মেন, যেটা এন্ড, এটাকে বললাম না, ওই মিনস আর এন্ড নিয়ে আলোচনা করেছিলাম, যে একটা পাথ থাকে, একটা রাস্তা থাকে, একটা থাকে এন্ড, মানে লক্ষ্য কি তোমার। তো লক্ষ্যটা হচ্ছে বেদের লক্ষ্য বা যে কোনো ফিলসফির লক্ষ্য হচ্ছে সেটা কিন্তু মুক্তি পাওয়া। হ্যাঁ, এখন মুক্তি পাওয়া তো পরীক্ষায় এভাবে আসবে না। তো সেক্ষেত্রে একটা ওখানে টার্মিনোলজি রয়েছে, ওটাকে বলা হচ্ছে লিবারেশন বা ইমানসিপেশন, ঠিক আছে। লিবারেশন, ইমানসিপেশন আর হচ্ছে স্যালভেশন। যদি তোমরা বাইবেল দেখো, ওই ইন্ডিয়ান ট্র্যাডিশনে বা বেদে যেটাকে বলা হচ্ছে মুক্তি, সেটাকেই তারা বলছে স্যালভেশন। বুঝতে পেরেছো? ওটাকে বলা হচ্ছে স্যালভেশন। আর একটা হচ্ছে লিবারেশন, স্যালভেশন আর ইমানসিপেশন। এই চারটে কিন্তু সিনোনিম, ঠিক আছে। পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা থাকে। এখন যে কোনো একটা সিনোনিম সেখান থেকে দিয়ে দিতে পারে। এখন তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে ওটা লিবারেশন, সাহিত্য বলেছিলেন লিবারেশন, কিন্তু এখানে তো লেখা রয়েছে স্যালভেশন। কিন্তু এগুলো অল্টারনেটিভলি কিন্তু ইউজ হয় ওয়ার্ডগুলো, এগুলো সব সিনোনিম। তো এই জন্য আমি মাঝে মাঝে বলি সবাইকে, যারা নেট পড়ছে, তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডেভেলপ করো। That is extremely important. And I am here for you 7x24 to assist you. তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। বিষয়গুলো কিন্তু আমরা তোমাদের সঙ্গে, আমি প্রত্যেকের সঙ্গে তোমরা যদি কন্ট্যাক্ট করো, আমি শিওর তোমাদের মধ্যে সেই 1 ঘন্টা তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো যে কি করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের মধ্যে উদ্বুদ্ধ হবে, কি করে তোমরা ওয়ে আউট খুঁজে পাবে, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু পরবর্তীকালেও ক্লাসটা শেষ হোক বা কালকে পরশু তোমরা কিন্তু আমার সঙ্গে আলোচনা করতে পারো, ঠিক আছে। তো গৌতম বুদ্ধের রাজা ছিলেন, তো এই জন্য হঠাৎ করে বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছিলেন মুক্তির খোঁজে। এই খবরটার জন্য তিনি একদম প্রকাশ্যে এসেছিলেন। এটা কিন্তু একটা রাজনীতি বলা যেতে পারে।
আন্ডারস্ট্যান্ড? এখানে এরকম প্রচুর কথা রয়েছে। যদি তোমরা ইন্ডিয়ান ট্র্যাডিশন দেখো, আমাদের যদি পূর্বপুরুষদের, এরা তো আমরা সবার, এরা তো আসলে আমাদের পূর্বপুরুষ, তাই না? আমরা যারা ইন্ডিয়াতে থাকি সবাই আমাদের পূর্বপুরুষ। এদের যদি কাহিনী শোনো, জাস্ট ভিতর থেকে একটা আনন্দ উৎপন্ন, যেটা আমি মাঝে মাঝে যখন পড়ি হিস্ট্রিটা দারুণ লাগে। সব হিস্ট্রি পড়ার প্রয়োজন নেই, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার প্রয়োজন নেই। আরে ভাই, নিজের হিস্ট্রিটা তো পড়, তাই না? এটা তোমরা পড়তে পারো। তো সেটাকে বলা হচ্ছে অনুমান, আর একটা হচ্ছে উপমান। উপমান হচ্ছে কম্পারিজন। প্রত্যক্ষ হলো অনুমান, হলো উপমান। উপমান হচ্ছে কম্পারিজন। কম্পারিজন মানে হচ্ছে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় কম্পেয়ার করা। আমি ধরো শ্রাবণীকে বললাম, বা সুপ্রিয়া বা সংযুক্তা বা পম্পাকে বললাম যে তোমরা জানো যে যেটা গরু, ঠিক আছে, গরুটার দুটো শিং রয়েছে, আর চোখ রয়েছে, 4টে পা রয়েছে, আর তার যেটা গলা রয়েছে, ওই গলাটা একটু স্কিনটা খুব একটা ঝোলা নেই, স্কিনটা জাস্ট একটা প্রায় গলার সঙ্গে লাগানো। কিন্তু তোমরা যদি কোনো চমড়ি গায়ে দেখো না, কেউ হয়তো চমড়ি গায়ে দেখেনি, তুমি যদি মাম্পি কোনোদিন যদি চমড়ি গায়ে দেখো, দেখবে যে লাইফে যদি কোথাও একটা গিয়ে থাকো, জঙ্গল সাইডে বা আদার্স কোনো সাইডে, হিল সাইডে গিয়ে থাকো, তো তখন সেটা দেখবে, ভাববে যে ওটা গরুর মতো, কিন্তু তার যেটা গলার যেটা চামড়া রয়েছে, যেটা স্কিন রয়েছে, সেটা অনেকটা ঝোলানো। ঠিক আছে, এটা তোমাকে আমি বললাম। তুমি কোথাও একটা ঘুরতে গেলে একদিন, যে কেউ একটা ঘুরতে গেল, তখন তুমি দেখলে যে তার গলাটা একটা গরুর মতো, সেম টু সেম গরুর মতো দেখতে, কিন্তু তার যে গলার যে স্কিনটা রয়েছে সেটা অনেকটাই ঝোলানো। তখন আমার কথার সঙ্গে তোমার কথাটা কম্পেয়ার করলে, তোমার দেখাটা কম্পেয়ার করলে, সেটাকে বলা হচ্ছে কম্পারিজন, উপমান। আন্ডারস্টুড? আমি যেটা বললাম এই উদাহরণটা পরীক্ষায় আসবে, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো উদাহরণ দিয়ে পরীক্ষায় আসবে। আন্ডারস্টুড? ওটাকে বলা হচ্ছে কম্পারিজন। Fourth one which we have, that is শব্দ, verbal testimony. Verbal মানে যেটা উচ্চারণ করে সেটাকে উচ্চারিত শব্দ, সেটাকে verbal. So I just want to know from you that is what is testimony. Shravani, can you explain what is testimony? Testimony মানেটা কি তুমি জানো? Anyone please? টেস্টিমনি মানে কি? কেউ জানো কি? বলো। রাকেশ, তুমি জানো কি? রাকেশ শুনতে পাচ্ছ না? টেস্টিমনি শোনো একটু, হ্যাঁ। টেস্টিমনি মানে হচ্ছে সেটা কোনো রাইটিং হতে পারে, এটা মাথায় রাখবে ভালো করে, হ্যাঁ। সেটা কোনো রাইটিং হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে, যার মুখ থেকে কিছু একটা উচ্চারিত হচ্ছে, এবং সেটা আমাদের সত্য বলে আমরা ধরে নিই। আমাদের মা হতে পারে, আমাদের মা মাঝে মাঝে মিথ্যা কথা বলে, কিন্তু 99% সত্যি কথা বলে। মা যেটা বলবে, বাবা যেটা বলবে, বা বেস্ট ফ্রেন্ড বা যে কেউ হোক, যে সত্যি কথা বলে, যে বিশ্বাসযোগ্য ব্যক্তি, তার মুখ থেকে যখন কিছু উচ্চারণ হয়, সেটাকে কিন্তু বলা হচ্ছে শব্দ। ঠিক আছে? যখন আমরা বই পড়ি, এটা কিন্তু পরীক্ষা থাকে, ভালো করে শোনো, এটা কিন্তু পরীক্ষায় থাকে। এই যে আমরা লিখি বিষয়গুলো ডায়েরিতে বা খাতায় বা বইয়ে যা কিছু লেখা রয়েছে, এগুলো কিন্তু প্রত্যক্ষের মধ্যে পড়বে না, অনুমানের মধ্যে পড়বে না, এগুলো কিন্তু সব শব্দের মধ্যে পড়বে। ঠিক আছে? যা কিছু রাইটিং রয়েছে, আমরা লিখি, ওটা তো লিখি, তাই না? তার মানে মাইন্ডে আমরা কিছু বলি, তারপরে এই বিষয়গুলো লিখি, তাই না? তো সেই জন্য সেগুলো সব শব্দ প্রমাণের মধ্যে পড়বে। এনি রাইটিং, সেগুলো সব শব্দ প্রমাণ। ওটাকে বলা হচ্ছে ভার্বাল টেস্টিমনি। কেননা একটা বুককে একটা মানুষকে আমরা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু মিথ্যা বলে ধরে নিতে পারি, কিন্তু একটা বই যখন কেউ লেখে, সেই বিষয়গুলো কিন্তু আমরা সত্যি বলেই ধরি। তো শব্দ প্রমাণের মধ্যে শব্দ প্রমাণ দুটো বিষয় আসছে। তাহলে রাইটিং কোনো কিছু হতে পারে, তার মানে সেটা যে কোনো রাইটিং, যে কোনো বুক, গুড বুক হতে পারে। আর যে বিশ্বাসযোগ্য ব্যক্তির মুখ থেকে যখন কিছু শুনি, সেটা কিন্তু তাকে বলা হচ্ছে ভার্বাল টেস্টিমনি, বা সেটাকে বলা হচ্ছে শব্দ।
খুব সিম্পল। আরেকটা হচ্ছে অর্থাপত্তি, এটা খুবই ইন্টারেস্টিং। এটা যদি শোনো, ভালো করে শোনো, খুবই ইন্টারেস্টিং। এটা ইমপ্লিকেশন, মানে কোন একটা বিষয় থেকে ঘটনা দেখলাম সেখান থেকে কোনো কিছু ইমপ্লাইজ করছি বিষয়টা নিয়ে, ঠিক আছে, অর্থাপত্তি। আমি বললাম যে ইউনো সুব্রত, ইউনো পম্পা, Shravani, that Supriya is so healthy. Supriya is so healthy, but she doesn't eat in day. সুপ্রিয়া হচ্ছে স্বাস্থ্যবান, কিন্তু সুপ্রিয়া দিনের বেলা কিছু খায় না। তখন এই জায়গায় রাকেশ বলতে পারে, what the hell are you talking about? এরকম বলতে পারে, কি সব বাজে বকছ, ও সারাদিন কিছু খায় না, কিন্তু হেলদি, এটা কি করে হতে পারে? তার মানে এই কথাগুলোর পর আমরা সেটাকে ইমপ্লাইজ করছি কিছু একটা বাক্য বা কিছু একটা আমাদের টেস্টিমনি, ভাইবল টেস্টিমনি বা কিছু একটা আমরা ইমপ্লাইজ করছি কোনো কিছু থেকে। তার মানে সুপ্রিয়া কি করে, রাত্রেবেলায় কিন্তু খাওয়া দাওয়া করে, রাত্রেবেলা সে খায়, তাই না? তো সেটাকে বলা হচ্ছে ইমপ্লিকেশন। এই বিষয়টাই তোমাদের পরীক্ষায় থাকবে, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে থাকবে। এখন বিষয়গুলো যত আলোচনা করবো, বিষয়গুলো বিভিন্ন রকম উদাহরণ দিয়ে বইটা যখন একটু ভালো করে পড়বো বিষয়গুলো, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো, রাইট করতে পারবো। অনুপলব্ধি কাকে বলা হচ্ছে? এই জায়গা লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ অনুপলব্ধি। এটাও খুব সুন্দর। অনুপলব্ধির মানে হচ্ছে অভাব প্রত্যক্ষ করা, অভাব, কোনো কিছুর অভাব প্রত্যক্ষ করা। অনুপলব্ধি, উপলব্ধির অভাব, সেটাকে বলা হচ্ছে অনুপলব্ধি। আমি টেবিলে কোনো কিছু একটা দেখেছিলাম অন্য সময়, অনেকদিন আগে টেবিলের উপর কিছু একটা বই ছিল, এখন বইগুলো সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি যখন পরবর্তীকালে ঘরে ঢুকলাম, তখন দেখলাম যে টেবিলের উপর বই নেই। বইয়ের অভাব যে আছে, বইয়ের যে অভাব রয়েছে, সেই অভাবের যেটা প্রত্যক্ষ, সেটাকে বলা হচ্ছে নন অ্যাপ্রিহেনশন বা অনুপলব্ধি। এখানে অনেকে বলতে পারে এটা তো আমরা অনুমানের মধ্যে পেতে পারি, তাই না? এটা অনুপলব্ধিকে আমরা অনুমানের মাধ্যমে পেতে পারি, আর একটা উপমান রয়েছে, সেটা আমরা অনুমানের মধ্যে পেতে পারি। তো এই নিয়ে অনেক ডিবেট রয়েছে। তোমাদের 9টা যে স্কুল বললাম, চারবাক, বৌদ্ধ, জৈন, মহাবীর নাম শুনেছে, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা। উত্তর মীমাংসাকে বলা হচ্ছে উত্তর মীমাংসা বা বেদান্ত। এই 9টা স্কুল যে রয়েছে, এখানের মধ্যে শুধু যে বেদান্ত 6টাকে স্বীকার করেছে। কেন স্বীকার করেছে তার পিছনে যুক্তি রয়েছে। আর যেটা গৌতম বুদ্ধ মাত্র 2টো স্বীকার করেছেন, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে অনুমান। তোমাদের পরীক্ষায় যেটা প্রশ্ন আসবে, সেখান থেকে কিন্তু গভীরে কিন্তু যাবে না। গভীরে যারা ফিলসফি নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু বিষয় নিয়ে গভীরে যাবে। এই যে তোমাদের বিষয়গুলো বললাম, একটু কিন্তু বিষয়গুলো নিয়ে একটু মনে হচ্ছে যে হ্যাঁ, বিষয়টা একটু ভালো তো, কারণ আমার সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, আমার সারাদিন আমি কি করি, কি দেখি, আমি কি করে বিষয়গুলো অনুভব করি, সেটাই নিয়ে ফিলসফি আলোচনা করে। তো সেক্ষেত্রে বিষয়গুলো নিয়ে একটু ইন্টারেস্টিং আছে। তোমাদের যদি বিষয়গুলো ইন্টারেস্টিং থাকে, পরবর্তীকালে তোমরা নিজেরাই ফিলসফি পড়তে পারো, বা এই শুধু পরীক্ষার জন্য, এই নেট পরীক্ষার জন্য কিন্তু তোমরা শুধু এই বেসিক জিনিসগুলো শুধু পড়াশোনা করো, যাতে তোমরা পরীক্ষা পাস করতে পারো, তাই না? তো এখানে প্রত্যক্ষ আর অনুমান, এই দুটো প্রমাণ স্বীকার করেছে। এখানে তোমরা একটু লিখে রাখো। হ্যাঁ, রাকেশ শুনতে পাচ্ছ তো? মাম্পি, বিপাশা শুনতে পাচ্ছ সবাই? নবীন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, তোর বিষয়টা একটু লিখে রাখো। হ্যাঁ, আমি একটু বলছি, একটু ধীরে বলছি, বিষয়টা একটু লিখে রাখো। সেটা হচ্ছে চারবাক দর্শনের যে প্রতিষ্ঠাতা, এটা কোন দর্শনের কে প্রতিষ্ঠাতা, সেটা কিন্তু পরীক্ষা থাকে। চারবাক দর্শন, তাড়াতাড়ি বলবো, তাড়াতাড়ি লিখবে। হ্যাঁ, চারবাক দর্শনের যে প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে বৃহস্পতি। আন্ডারস্টুড? বৃহস্পতি, এটা পরীক্ষায় এসেছে, লাস্টের কোশ্চেন দেখতে পারো। চারবাক হচ্ছে বৃহস্পতি, দ্য ফাউন্ডার অফ চারবাক দর্শন। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বৃহস্পতি। বৌদ্ধ দর্শন, দ্যাট ইজ গৌতম বুদ্ধ বললাম। আর জৈন দর্শন, দ্যাট ইজ মহাবীর। ন্যায় দর্শন, সেটা হচ্ছে মহর্ষি গৌতম। ন্যায় দর্শন, মহর্ষি গৌতম, ঠিক আছে? বৈশেষিক দর্শন, মহর্ষি কনাদ, অনায়াকার দ, KNADA, কনাদ। পূর্ব মীমাংসা দর্শন, সেটা হচ্ছে জৈমিনী, ঠিক আছে? আর বেদান্ত, সেটা হচ্ছে বাদরায়ণ। সবাই লিখতে পেরেছো? এখান থেকে পরীক্ষা থাকে।
এখান থেকেও 100% একটা, যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে। এই 9টা দর্শন কে কে প্রতিষ্ঠা করেছেন, একদম যাতে এই বিষয়টা তোমাদের আরেকবার বলুন। টিপ অফ দ্য টাং থাকে, এই কোন দর্শনে কে প্রতিষ্ঠাতা, এটা কিন্তু পরীক্ষা থাকে। লাস্টের তো কোশ্চেন তোমরা দেখতে পারো। চারবাক দর্শন আগে বলে দিচ্ছি পুরোটা। হ্যাঁ, চারবাক দর্শন বৃহস্পতি, তারপরে বৌদ্ধ দর্শন গৌতম বুদ্ধ, এটা সবাই জানে, গৌতম বুদ্ধ। তারপর কি বললাম, জৈন দর্শন মহাবীর, তারপর ন্যায় দর্শন রয়েছে, ন্যায় দর্শন কে বলতো, গৌতম, মহর্ষি গৌতম বা গৌতম মুনিও বলতে পারে, মহর্ষি গৌতম। গৌতম কথাটা থাকবে, মুনিও থাকতে পারে, মহর্ষিও থাকতে পারে, দূরে থাকতে পারে। ন্যায় দর্শন হচ্ছে গৌতম মুনি বা মহর্ষি গৌতম। বৈশেষিক হচ্ছে কনাদ, মহর্ষি কনাদ। পূর্ব মীমাংসা হচ্ছে জৈমিনী, যদি তোমরা মহাভারত পড়ে থাকো তাহলে জৈমিনীর কথা তোমরা 100% পাবে। বেদান্ত হচ্ছে বাদরায়ণ, বেদান্ত হচ্ছে বাদরায়ণ, ঠিক আছে। বা বাদরায়ণের আরেকটা নাম আছে, ভুলে গেছি, কেউ জানো বাদরায়ণের আরেকটা নাম কি? এনিওয়ান? বাদরায়ণ হচ্ছে বেদব্যাস নামটা শুনেছি নিশ্চয়ই। বেদব্যাস, সেটা হচ্ছে তিনি প্রথম, বেদব্যাসই প্রথম যে 4টে যে আমাদের বেদ রয়েছে ওই 4টে বেদ তিনি প্রথম রাইটিং এ নিয়ে আসলেন, মানে তিনি প্রথম লিখেছিলেন। মানে আগে তো মুখে মুখে প্রচার হতো বিষয়গুলো, বেদব্যাস এসে ওই বিষয়গুলোকে 4টে ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজুর এন্ড অথর্ব, রাইটিং এ সেটাকে নিয়ে আসলেন, ঠিক আছে। বেদব্যাস বা বাদরায়ণ, ঠিক আছে। আশা করছি সবাই লিখতে পেরেছে। তো এই 9টা দর্শনের প্রতিষ্ঠাতা কে কে, এটা যাতে তোমাদের টিপ অফ দা টাং থাকে, একদম যাতে মুখস্থ থাকে বিষয়গুলো, ঠিক আছে। এখান থেকে কিন্তু পরীক্ষা থাকে প্রশ্ন। কোন দর্শন কটা, কোন দর্শন কোনটা, কোন কোন প্রমাণ স্বীকার করেছে সেটাও পরীক্ষা থাকে, 100% পরীক্ষা থাকে। লাস্টের কোশ্চেন দেখেছি আমি। চারবাকের পাশে ছোট করে লিখে রাখো, ঠিক আছে। চারবাকের পাশে ছোট করে লিখে রাখো। চারবাক শুধু একটা প্রমাণ স্বীকার করে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। চারবাক হচ্ছে শুধু প্রত্যক্ষ। আর গৌতম বুদ্ধ দুটো প্রমাণ স্বীকার করে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে অনুমান, এই দুটো। আন্ডারস্টুড? উপমান আর একটা কি বলো। তারপর জৈন দর্শন হচ্ছে, জৈন দর্শন দুটো স্বীকার করে, প্রত্যক্ষ আর অনুমান, জাস্ট দিস টু। ওকে, আর একটা কি থাকলো, ন্যায় 4টে প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এগুলো কিন্তু লিখে রাখো, এগুলো কিন্তু পরীক্ষা থাকে। হ্যাঁ, কোন প্রমাণ, কোন দর্শন কটা প্রমাণ স্বীকার করেছে, 100% থাকবে পরীক্ষা। এত সোজা প্রশ্ন থাকবে। এগুলো আসলে তোমাদের ন্যায় দর্শনটা একটু বলুন তো স্যার। ন্যায় দর্শনটা একটু বলুন। হ্যাঁ, ন্যায় দর্শন গৌতম মুনি বা মহর্ষি গৌতম তিনি ফাউন্ড করেছিলেন, ঠিক আছে। আর সেখানে তোমার এই 4টে প্রমাণ দেখতে পাচ্ছ, এই জায়গায় 6টা প্রমাণ দেখতে পাচ্ছ। 6টা প্রমাণের মধ্যে প্রথম 4টা তিনি স্বীকার করছেন, ন্যায় দর্শন বা গৌতম, মহর্ষি গৌতম ন্যায় দর্শন, প্রত্যক্ষ, অনুমান, উপমান এন্ড শব্দ, ঠিক আছে। তারপর কোনটা বাঁচলো, বৈশেষিক। বৈশেষিক শুধু দুটো স্বীকার করে, প্রত্যক্ষ আর অনুমান। আশা করছি সবাই লিখছো, না লিখলে কিন্তু ভুল করবে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু বইয়ের থাকতে পারে, না থাকতে পারে। এগুলো কিন্তু আমি ফিলসফি সেই 10-15 বছর থেকে পড়াশোনা করছি, তখন কিন্তু বিষয়গুলো, এগুলো বিষয় সেই ভিত্তিতে বলছি বিষয়গুলো। বৈশেষিক হচ্ছে দুটো, প্রত্যক্ষ আর অনুমান। তারপর কি বাঁচলো, সাংখ্য দর্শন থাকছে একটা, সাংখ্য দর্শনটা বলিনি তোমাদের, না সরি। সাংখ্য দর্শন বলে একটা দর্শন আছে, মহর্ষি কপিল বলে। সাংখ্য একটা যোগ, তোমরা তো এখন শোনো যে যোগ দর্শন, অনেকে যোগা করে। যোগা বলে কোনো ওয়ার্ডই নেই সংস্কৃতে, ওটা যোগা হবেই না, ওটা যোগ বলা হয়, যোগ। যোগ বলা হয়, ঠিক আছে। সাংখ্য থাকছে আর হচ্ছে যোগ থাকছে। মহর্ষি পতঞ্জলি প্রোডাক্ট তোমরা দেখতে পাও চারিদিকে, তাই না। মহর্ষি পতঞ্জলি হচ্ছে যোগ দর্শনের প্রতিষ্ঠাতা। এখন যেটা তোমরা যোগ দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন সকালবেলা যোগ করছে, সেটা কিন্তু মহর্ষি পতঞ্জলির বই থেকে নেওয়া, ওটাকে যোগ সূত্র বলা হয় আসলে, ঠিক আছে। তো যোগ আর সাংখ্য, মহর্ষি কপিল সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা, আর যোগ দর্শনের হচ্ছে পতঞ্জলি।
সাংখ্য দর্শন প্রথম তিনটা স্বীকার করে, প্রথম তিনটা নয়, প্রত্যক্ষ, অনুমান এন্ড শব্দ। লিখে রাখো, প্রত্যক্ষ, অনুমান এন্ড শব্দ। যোগ দর্শনও তাই করে, যোগ দর্শনও প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ এই তিনটা তারা মানে। আর পূর্ব মীমাংসা থাকলো আর উত্তর মীমাংসা থাকলো। পূর্ব মীমাংসা বা মীমাংসা, উত্তর মীমাংসা বা বেদান্ত, এরা কিন্তু ছটাই স্বীকার করে। ঠিক আছে, সবাই লিখতে পেরেছো? কারো কোনো অসুবিধা রয়েছে? রেসপন্স করো। সুপ্রিয়া, সংযুক্তা, বিষ্ণু, বিপাশা। যোগ দর্শনটা মহর্ষি পতঞ্জলি যোগ দর্শন। আচ্ছা, বিশ্বাস করে যেগুলো সেগুলো প্রত্যক্ষ, আর কি বললেন ভুলে গেলাম। যোগ দর্শন প্রত্যক্ষ, এই যে দেখতে পাচ্ছ যেটা স্ক্রিন শেয়ার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান আর হচ্ছে শব্দ, এই তিনটে। হ্যাঁ, প্রত্যক্ষ, অনুমান এন্ড শব্দ, এই তিনটে। এত সোজা পরীক্ষা আসে, আমি সেটাই পরীক্ষার কোশ্চেন দেখি মাঝে মাঝে, আমার কাছে বিষয়গুলো সোজা মনে হবে, কিন্তু যারা ফিলসফি থেকে বিলং করে না তাদের ক্ষেত্রে বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু কঠিন নয়, একদমই কঠিন। আর কারো কোনো অসুবিধা রয়েছে বুঝতে, লিখতে অসুবিধা হয়েছে? বলো বলো। নেই তো? এই হলো যে কোন ফিলসফি, কোন সিস্টেম, ফিলসফিক্যাল সিস্টেম কোন প্রমাণটা স্বীকার করছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো এখান থেকে আজকে যেটা বললাম সেখান থেকে দেখবে তোমার দুটো কোশ্চেন সেখান থেকে পাবে। আই এম ড্যাম শিওর এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পাবে। এখানে হেত্তাবাস রয়েছে, স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার অফ দ্য কাইন্ডস অফ দ্য অনুমান। এখানে শুধু অনুমানের বিভিন্ন রকম কাইন্ডস চেয়েছে, প্রত্যক্ষের কেন চাইনি, শব্দের কেন চাইনি, তাই না? তার মানে ইনফারেন্সটা এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট, কেননা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু বিষয়ে কাজ করি সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনুমানের উপরই নির্ভর করবে। দেখি আমরা কত বেশিরভাগ সময় তো অনুমান করি, তাই না? অনুমানে কি কি বিভাগ রয়েছে সেটা কিন্তু আরো গভীরে জানতে গেলে আমাদের একটা তিন ঘন্টা ক্লাস নিতে হবে অনুমানের উপর, তারপর বিষয়টা কিন্তু বোঝা যাবে। আর সিম্পল যেটা ল্যাঙ্গুয়েজে বললাম সেটাই আসলে অনুমান। তার ভিতরেও অনেক আরো কাইন্ডস রয়েছে, there are many kinds of অনুমান or of this inference. ব্যাপ্তি কথাটা একটু লিখে রাখো। হ্যাঁ, অনুমান তো বলে দিয়েছি তোমাদের, ব্যাপ্তি কথাটা একটু লিখে রাখো, কেননা এখানে জানি না এখানে পরবর্তীকালে কে জয়েন করবে না, যতটা পারছো, যতটা শিখতে পারছো ততটা লিখে রাখো। ব্যাপ্তি মানে কি জানো? anyone if you know, anyone যদি কেউ জেনে থাকো? প্রসার হবে। ব্যাপ্তি একদম ঠিক বলেছো, প্রসার। আর কেউ? ব্যাপ্তি মানে প্রসার, ঠিক বলেছে। আর কেউ আছে বলতে পারবে ব্যাপ্তি মানে কি? ঠিকই বলেছে তো, একদম। কি বলে ব্যাপ্তি মানে? যেটা একটু স্প্রেড হয়। আমি বিষয়গুলো বেশিরভাগ আমি ইংলিশ মিডিয়ামের নই, ঠিক আছে? আমার কোনোদিন কাহিনী শোনাবো তোমাদের। আমি নিজে এখন পিএইচডি করছি, ঠিক আছে? নিজে এখন পিএইচডি করছি, আমি এমফিল পিএইচডি গুলো সবই করেছি। এখন পিএইচডি প্রায় অনেকদিন হলো, দেখা যাক কবে সাবমিট করি, এখন ঠিক নেই। তো সেক্ষেত্রে বিষয়গুলো তোমাদের এই বিষয়গুলো ভালো করে বোঝাতে পারবো, ঠিক আছে? সময় বের করে বোঝাতে পারবো। ব্যাপ্তি মানে যেটা প্রসার, একদম ঠিক বলেছে, কিন্তু এখানে অ্যাজ ইট ইজ মিনিংটা চাইনি। একটা হচ্ছে প্রাইমারি মিনিং, একটা হচ্ছে সেকেন্ডারি মিনিং। এই পরীক্ষাটাও দেখি প্রশ্ন এসছে, হোয়াট ইজ প্রাইমারি মিনিং, হোয়াট ইজ সেকেন্ডারি মিনিং। ঠিক আছে, যখন আমি বলি যে প্রাইমারি মিনিং মানে যেটা অ্যাজ ইট ইজ মিনিং, যেটা তার ব্যুৎপত্তিগত অর্থ, ব্যাপ্তি মানে বিস্তার, বলে দিলাম, ঠিক আছে, ব্যাপ্তি মানে বিস্তার। কিন্তু যখন সেকেন্ডারি মিনিং এ ধরতে হবে, যখন কোনো ভাষার ক্ষেত্র, ভাষারও দর্শন আছে। আমি দেখি যে ভাষারও ফিলসফি অফ ল্যাঙ্গুয়েজ বলে একটা রয়েছে। আমরা যা কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তার মধ্যেও ফিলসফি রয়েছে। যেরকম তোমাদের যদি এখনই একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিই, যখন এই জায়গায় ও বললো যে ব্যাপ্তি, ঠিক আছে, ব্যাপ্তি মানে বিস্তার, এখানে বলে দিলাম প্রাইমারি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে এটা। ব্যাপ্তি মানে হচ্ছে বিস্তার, একদম ঠিক, ব্যাপ্তি মানে বিস্তার। কিন্তু এখানে আমাদের সেকেন্ডারি মিনিংটা ধরতে হবে। আমি যদি তোমাকে বলি মাম্পি গঙ্গায় বাস করে, রাকেশ গঙ্গায় বাস করে, এই কথা কিন্তু আমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি। তার মানে কি গঙ্গার উপরে কি বসে বাস করে নাকি, বা গঙ্গার উপরে কি জলপ্রপাতের উপরে বাস করে নাকি? না, একদমই নয়। তার মানে আমার ধরতে হবে এখানে অ্যাজ ইট ইজ মিনিং ধরলে হবে না, এখানে আমাদের সেকেন্ডারি মিনিং ধরতে হবে, যে তার মানে বুঝতে হবে যে সে গঙ্গার ধারে বাস করে। ঠিক আছে,
আমরা অনেক আমাদের ভাষায় কিন্তু অনেক সময় এরকম ইউজ করি, আমি একদম আগুনের উপর বসেছিলাম। তারপরে সত্যি কি আগুনের উপর বসেছিলাম? কোনো গরম পাথরের উপরে বসেছিলাম বা কোনো গরম রোদের নিচে কোথাও বসেছিলাম, আমি জ্বলে যাচ্ছি, তার মানে কি আমি সত্যি জ্বলে যাচ্ছি? এখানে কিন্তু আমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে কিন্তু হবে না, এখানে আমাদের সেকেন্ডারি মিনিং হিসাবে বিষয়গুলো ধরতে হবে। কবিতা বা আদার্স যারা বাংলা থেকে বিলং করছো বিষয়টা বুঝতে পারবে। এখানে কবিতায় কিন্তু আমাদের প্রাইমারি মিনিং ধরাই হয় না, সবসময় উড়িয়ে কথা বলা হয় যাতে ওটা বুঝতে মানুষের ইন্টেলেক্টকে একটু বাড়াতে সাহায্য করে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি, দ্যাট ইজ নট ব্যাপ্তি। ব্যাপ্তি মানে হচ্ছে এখানে একটা সংস্কৃতি। আসলে তোমরা জানো যে বেদ থেকে যেহেতু প্রত্যেকটা দর্শন এসছে, ফিলোসফিক্যাল সিস্টেমস গুলো এসছে, সবগুলো কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। এখন বিষয়গুলো ইংলিশ বেঙ্গলিতে পাচ্ছি। ব্যাপ্তি মানে এখানে একটু লিখে রাখো, সবাই ভালো করে শোনো, হ্যাঁ, এটা কিন্তু কোট আনকোটের মধ্যে থাকবে। এইটা কিন্তু পরীক্ষায় এসছে, লাস্টের কোশ্চেন, এই পরীক্ষাটা কোশ্চেন আমি দেখেছি। সাহচর্য নিয়মঃ ব্যাপ্তি, সাহচর্য নিয়মঃ ব্যাপ্তি মানে একটা বিষয় আমি যদি বারবার কথা ভরতে দেখি সেটাকে বলা হচ্ছে ব্যাপ্তি। সাহচর্য বারবার, সাহচর্য নিয়মঃ ব্যাপ্তি। তুমি বারবার দেখছো যে যখনই বৃষ্টি হচ্ছে তখনই মাটি ভিজে যাচ্ছে, যখনই বৃষ্টি হচ্ছে তখনই মাটি ভিজে যাচ্ছে। তার মানে এই বিষয়টা তুমি একদিনে দেখোনি। তুমি ছোটবেলায় আগুনকে ভয় পাও, আগুনে হাত দিতে ভয় পাও, তার মানে ছোটবেলায় তোমার 100% এরকম হয়েছে যে তুমি আগুন জ্বলছে কোথাও একটা হাতটা দিয়ে দিয়েছো, তাহলে সেখানে হাত দেওয়া যাবে না। এটা কিন্তু একবারই হয়নি, এক দুবার দুইবার হয়েছে, তাই না? বারবার তুমি দেখছো যে যেখানে ধোঁয়া বেরোচ্ছে ওখানে আগুন রয়েছে, যেখানে ধোঁয়া বেরোচ্ছে আগুন রয়েছে, তখন সেটা কিন্তু ব্যাপ্তির পর্যায়ে পড়ে। সাহচর্য নিয়মঃ ব্যাপ্তি, একটা বিষয় বারবার ঘটাকে বলা হচ্ছে ব্যাপ্তি। আন্ডারস্টুড? আরেকটা রয়েছে হেত্যাভাস, আর হচ্ছে হেত্যাভাস অ্যানালিসিস অফ দ্য ইনফারেন্স। এখানে অনুমানটা দেখো শুধু আলোচনা করা হয়েছে, এখানে 6টা প্রমাণ রয়েছে। শুধু অনুমানকে কেন এত প্রাধান্য দেওয়া হচ্ছে বুঝতে পেরেছো? এখানে হেত্যাভাস অনুমানের ক্ষেত্রে যখন আমাদের ভুল হয় সেটাকে বলা হচ্ছে ফ্যালাসিস অফ দ্য ইনফারেন্সেস। আন্ডারস্টুড? তো এরকম বিষয়গুলো রয়েছে তোমাদের। যখন আমরা ক্লাসগুলো শুরু করব, তোমাদের প্রথমে আমি হিস্ট্রিটা বলবো, জাস্ট শোনার মতো হিস্ট্রিটা, জাস্ট শোনার মতো সুন্দর হিস্ট্রিটা। মানে এই বেদ থেকে কি করে দর্শনগুলো আসলো, কি করে এই বিষয়গুলো মানুষ নিয়ে আলোচনা করলো, শুধু মানুষ নিয়ে আলোচনা করছে, মানুষের ইন্টেলেক্ট নিয়ে আলোচনা করছে, কি করে মানুষের যোগের মাধ্যমে কি করে ইন্টেলেক্টকে বোঝাতে পারবো, কনসিয়াসনেস কি, চৈতন্য কি। একটা মানুষ মরে যাচ্ছে, এখানে একটা ছোট উদাহরণ দিয়ে আমি ক্লাসগুলো আজকে খুব একটা বেশি আলোচনা করবো না। এখানে সিম্পল একটা ল্যাঙ্গুয়েজে বলছি, খুব ভালো করে শুনো, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ মরে যাচ্ছে, মানুষ মরবে, একদিন মানুষ মরবে, সেটা স্বাভাবিক, তাই না? তো অনেকে বলছে চৈতন্য কথাটা শুনে কনসিয়াসনেস বলা হচ্ছে, এটা নিয়ে প্রচুর আলোচনা রয়েছে। কনসিয়াসনেস রয়েছে, একটা মানুষ মরে যাচ্ছে, তাহলে কনসিয়াস, তার মধ্যে চৈতন্য ছিল, সেটা কোথায় যাচ্ছে? তাহলে তার মধ্যে যে চৈতন্য ছিল সেটা কোথায় যাচ্ছে? এটা অনেক বড় প্রশ্ন, এটা আজও সলভ হয়নি। কিন্তু বেদান্ত সেটাকে এই যে কনসিয়াসনেস, চৈতন্য, পরমাণু, এগুলো কিন্তু ফিলসফির আলোচনার বিষয়। মেন হচ্ছে চৈতন্য বিষয়ে যেটা রয়েছে সেটা আলোচনার বিষয়। একজন বেদান্তিস্ট বলছেন, একজন ফিলসফার এই জায়গায় বলছে সিম্পল ল্যাঙ্গুয়েজে যে চৈতন্য কখনো মরে না। তিনি এখন একটা উদাহরণ দিয়েছেন, সেটা কি বলতো? সেটা তিনি বলছেন যে আমাদের বিভিন্ন রকম লাইট রয়েছে, বাল্ব রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি রয়েছে। বাল্বে যখন কারেন্টটা চলে যায়, বাল্বটা যখন জ্বলে না, বাল্বটা যখন খারাপ হয়ে যায়, তার মধ্যে কি কারেন্ট থাকে না? ওই বাল্বের মধ্যে কিন্তু কারেন্ট থাকে, হাত দিয়ে দেখো বুঝতে পারবে, ঠিক আছে? খারাপ বাল্বের মধ্যে কিন্তু কারেন্ট থাকে, যখন আমরা হাত দেবো তখন কিন্তু শক সেটা দেবে, ঠিক আছে? তার মানে সেই যে ইনস্ট্রুমেন্ট, বাল্বটা খারাপ হয়ে গেছে, কনসিয়াসনেস কিন্তু যায়নি। মানুষ কিন্তু মরে গেল, কোন পশু মরে গেল, তার মধ্যে যেটা চৈতন্য সেটা কিন্তু চলে যায় না, তার মধ্যে কিন্তু থাকে। কনসিয়াসনেসকে ধরার জন্য ওই বাল্বটা যে নষ্ট হয়ে গেছে, ওই যে ইলেকট্রিসিটিকে ধরার জন্য যে তার ক্যাপাসিটি, তার বডিটা সেরকম নেই। মানুষের বডিটাও সেরকম ওই পর্যায়ে থাকে না কনসিয়াসনেসকে ধরার মতো। তো সেক্ষেত্রে কনসিয়াসনেস চৈতন্য কোনদিন মরে যায় না, চৈতন্য থাকে। ওই সেম ওই বাল্বের মধ্যে কিন্তু চৈতন্য থাকে, ওই বাল্বটার মধ্যে ক্যাপাসিটি নেই, সেটা চৈতন্যকে ধরার মতো বা ইলেকট্রিসিটিকে ধরার মতো। আন্ডারস্টুড? খুব সুন্দর।
রাকেশ, এটা খুব সুন্দর না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? এই যে তুই রাকেশ, তুই কোথা থেকে বিলং করছিস? বাড়ি কোথায় তোর? স্যার আমার কোচবিহার। কোচবিহার। আই এম ফ্রম শিলিগুড়ি অ্যাকচুয়ালি। My hometown, that is, I am from Siliguri. Yes, I am from Siliguri proper town. That is not very far from, that is place. That is ISKCON. I hope you have visited that place. That is ISKCON Mandir. I know ISKCON Mandir. So from there, my home, that is just 5-minute distance. So I am in now Kolkata. I am doing now PhD here. কলকাতার ইসের মধ্যে কি বলে, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির মধ্যে আমি পিএইচডি করছি এখন। তো সেক্ষেত্রে ক্লাসগুলো পরবর্তীকালে জয়েন করিস, বুঝতে পারছিস? বিষয়গুলো পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারিস, বিষয়গুলো সব বলে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ভালো লাগলো আজকে ক্লাসটা মানে সত্যি বলতে খুব ভালো লাগলো। সত্যি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো। কার কিরকম লাগলো আমি জানি না, তবে তোমার ক্লাসটা খুব ভালো লাগলো। প্রচুর ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সত্যি বলছি, দারুণ রয়েছে। তোকে বিষয়গুলো মানে আমরা মাঝে মাঝে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, গোল করে বসি, ও একটা হিস্ট্রি নিয়ে আলোচনা করছে, ও একজন নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করছে, জাস্ট দারুণ লাগে। মানে আমাদের হিস্ট্রি, নিজেদের হিস্ট্রিকে জানছি, তাই না? আমাদের কোচবিহারের হিস্ট্রিটা, আমাদের কোচবিহারের যেটা হিস্ট্রি রয়েছে, সেটাও তো অনেক বড় হিস্ট্রি। ওটা আসলে হিস্ট্রি, অনেকে জানো যে কোচবিহারের হিস্ট্রি অনেক বড় হিস্ট্রি রয়েছে, সেটা আমাদের কি বলে সিলেবাসে আনতে দেওয়া হয়নি। পিছনে অনেক পলিটিক্যাল কারণ রয়েছে। I think I am right. I think Rakesh. অবশ্যই। Yes, of course. So আর কোনো প্রশ্ন রয়েছে? কারো যদি প্রশ্ন থাকে কিছু বলো। আচ্ছা, আমি বলছিলাম যে আমি তো একদম মানে নতুন, এর আগে সেরকম প্রিপারেশন নেই, সবে এমএ পাস করলাম। তো আমি জানতে চাই যে মানে কি করে মানে এমন একটা মানে প্ল্যান আমি চাই আর কি, যে কি করে এই বছরের মধ্যে মানে জিআরএফটা যাতে কোয়ালিফাই করা যায় আর কি, এই এক বছরের মধ্যে কি সিস্টেমে পড়াশোনা করলে। I can assist you, I can help you. তুমি গ্রুপে আছো তো? হ্যাঁ, গ্রুপে কালকে জয়েন করলাম এই গ্রুপটা। আচ্ছা, তোমার সাবজেক্ট কি? বাংলা, ঠিক আছে। তুমি ওই উজ্জ্বল বাবুর কাছ থেকে আমার ফোন নাম্বারটা ওনার কাছে চেয়ে নাও, ঠিক আছে? ওনার কাছে চেয়ে নাও, তুমি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর কারো কোনো কোয়ারি বা কোশ্চেন? পম্পা, শ্রাবণী, সুপ্রিয়া, বিপাশা, মৌ, আর কারো প্রশ্ন আছে বলো। আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে। তোমরা ক্লাসগুলো জয়েন করো, নিশ্চয়ই বিষয়গুলো আরো আলোচনা হবে। তোমরা কিন্তু পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, স্যারের কাছ থেকে, উজ্জ্বল বাবুর কাছ থেকে নাম্বারটা নিয়ে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। উজ্জ্বল বাবু, আমি বিষয়টা এই পর্যন্ত স্থগিত রাখছি। হ্যাঁ, সবাইকে তাহলে গুড নাইট আজকের জন্য। শুভরাত্রি দাদা, খুব ভালো লাগলো ক্লাসটা। হ্যাঁ, তুই পার্সোনালি কন্ট্যাক্ট করিস আমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুই কোচবিহারে আছো না? কোচবিহারে এদিকে, আমাদের এদিকে কোচবিহারে